আমাদের দেশে মাত্র $18 বিলিয়ন ঋণ ছিল। এই কয় বছর 12 বছরে এখন আমাদের ঋণ $180 বিলিয়ন উপরে। তার মানে 60 বছর, মানে 12 বছরে 160 বিলিয়নের বেশি লোন করেছে, ডলার বেশি তার লোন করেছে নাও পর্যন্ত। তারা আমাদের কয় টাকা ট্যাক্স দেয়, ডিউটি দেয়। এই যে ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় যে এই দিক থেকে যে ট্রাক যাচ্ছে, আমাদের কয় টাকা দেয় বলেন তো? রাস্তাঘাট ধ্বংস করে দিচ্ছে। সিদ্ধান্ত তো এখনো ওইভাবে তো দেয়নি। রিজভির ওয়াইফ অনেক শাড়ি আছে, দু একটা পুড়িয়ে দিলে সমস্যাটা কি? রিজভি আমার যখন আমরা চাদর ছুঁড়ে ফেলে দিল তখন তো শীত চলে গেছিল, তখন সমস্যাটা কি? যে কথাটা আমার ভাই ব্যারিস্টার আশরাফ বললো যে সেই সময় জাতীয় সরকার গঠন করার দরকার ছিল, এদের সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে আন্দোলন করেছিল, তাদের পরিণত থাকা উচিত ছিল, কিন্তু তা তো নেই। আমরা সমর্থন দিয়েছি, সরকার গঠন করেছে অন্যরা, আমরা তো সহযোগিতা দিয়েই যাচ্ছি, কিন্তু এখন মাঝখানে হঠাৎ করে এটা তো চিন্তাও করা যায় না, ভারত কেন একটা দলকে নিয়ে বা একটা বিশেষ ব্যক্তিকে নিয়ে যে পালিয়ে গেল, ভারতের সর্বতভাবে সহযোগিতা করেছিল দেশে রাখতে। আমি তো তখন লুকিয়েছিলাম, আশপাশেই ছিলাম, যখন শাহবাগ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যখন গণভবন দিকে আসতে শুরু করলো, তখন সেনাপ্রধান, তো সেনাপ্রধান তার আপন ফুফাতো বোনের হাজবেন্ড, পরম আত্মীয়, উনি তখন কি বললেন? উনি বললেন যে শাহবাগ থেকে লক্ষ লক্ষ মানুষ রওনা হয়েছে, তারা গণভবন থেকে আসছে, আমরা তাদেরকে উপর গুলি করব না, আমরা তাদেরকে ঠেকাবো না, আপনি সিদ্ধান্ত নেন মারা যাবেন না দেশ ছেড়ে চলে যাবেন। এরকম একটা কথা কখন কখন বলে? কি অবস্থা হয়, মানুষ কত বীতশ্রদ্ধা হয়েছিল এত বছর, 15.5 বছর ধরে। সমস্ত প্রশাসন তো তাদের একদম যাচাই বাছাই করে একেবারে দিয়ে আহ মানে কি বলবো, কুষ্টি পাথর দিয়ে যাচাই করে পুলিশের লোক ঢুকিয়েছিল বিভিন্ন আপনার অফিস আদালতে, বিশেষ ক্যাডার, সেটা ছাত্রলীগ করে কিনা, বাপ ছাত্রলীগ করতো কিনা, দাদা ছাত্রলীগ করতো কিনা, এই দেখে দেখে ঢুকালো। একটা লোক পাশে দাঁড়ালো না, একটা লোক পাশে দাঁড়ালো না, একটা লোক সামনে এসে বললো না যে কেন, কি হয়েছে, আমরা কেন দেশ ছেড়ে যাবো, আপনি কেন দেশ ছেড়ে যাবেন? একটা লোক বলেছে? বলেন তো আপনি। সেই দলকে নিয়ে পৃথিবীর ইতিহাসে এত এরকম ভাবে নির্লজ্জ, মানে এরকম অসম্মানিত পৃথিবীর ইতিহাস থেকে কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান পালিয়ে যায়নি। শুধু যদি তারা পালিয়ে যেত, একজন পালিয়ে যেতে হতো, সমস্ত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এমপি, মন্ত্রী, ছোট নেতা, বড় নেতা, আমলা, ব্যবসায়ী, সিনেমার নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শেষ পর্যন্ত যে ক্রিকেটে যাদেরকে আমরা সম্মান করতে চাই, যেমন মাশরাফি, তারপরে আপনার নাম কি, সাকিব, এমনকি বাইতুল মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেল। তাহলে একটা দেশকে ধ্বংসের কোন প্রান্তে নিয়ে গিয়েছিল? দেশের অর্থনীতি শেষ। 2012 সাল পর্যন্ত আমাদের দেশে মাত্র $18 বিলিয়ন ঋণ ছিল। এই কয় বছর, 12 বছরে এখন আমাদের ঋণ $180 বিলিয়ন উপরে। তার মানে 60 বছর, মানে 12 বছরে 160 বিলিয়নের বেশি লোন করেছিল, ডলার বেশি তার লোন করেছিল। আচ্ছা, এখন যে ইস্যু নিয়ে ভারত লাগছে, মানে ভারত যে ইস্যু নিয়ে কথা বলছে, সংখ্যালঘু ইস্যু, সংখ্যালঘুদের নিয়ে ভারতে কি আসলে শেখ হাসিনাকে চায় না, সংখ্যালঘুদেরকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে? আচ্ছা, সংখ্যালঘুদের ব্যাপারে না না, আমার ভাই যে ব্যারিস্টার আশরাফ যেটা বললেন, আমার কথার সাথে দ্বিমত পোষণ করলো কোন জায়গায় গিয়ে। আমি বললাম যে 5 তারিখের আগ পর্যন্ত বদরুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের বড় নেতারা বলতেন যে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করলে 5 লক্ষের উপর মানুষ মারা যাবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। 5টা লোকও তো মারা যায়নি। তাহলে আওয়ামী লীগ এখনো মায়ের কোলে আছে। আর হিন্দুদের ব্যাপার বলেছে মায়ের কোলে না, মায়ের কোলে থেকে তো ওই যে বিএনপির সময় একজন মারা গেল, আমাদের আলতাফ হোসেন চৌধুরী, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বলেন আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, এই জন্য কত সমালোচনার সম্মুখীন হতে হলো। এবারও বৈষম্যবিরোধী আন্দোলনে মায়ের কোলে থেকে, বাসার মধ্যে থেকে কিন্তু শিশু বাচ্চা মারা গিয়েছে। মায়ের কোলে থাকলে মারা যেতে পারে, কিন্তু মায়ের পেটের মধ্যে যখন জন্মগ্রহণ আগে মায়ের পেটের মধ্যে যেটা থাকে সেটা আরো নিরাপদ থাকে, তার খাওয়ার কোনো ঘাটতি পড়ে না, তার সমস্যা হয় না, তার মৃত্যুর ভয় থাকে না। বাংলাদেশের হিন্দুরা তো মায়ের পেটের মধ্যে আছে, মায়ের পেটের মধ্যে আছে, যে যাদের কোনো রকম নিরাপত্তার কোনো রকম আশঙ্কা নেই। আপনি দেখেন এই যে দুর্গাপূজা হয়ে গেল, সেইটাই আমি বলেছি। ভারত কেন এটা নিয়ে এখন উঠে পড়ে? ভারত এইটা নিয়ে করছে এই কারণে, এই দীর্ঘ এই যে 15.5 বছর বাংলাদেশ তো ভারতকে এত কিছু দিয়েছে, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বলতেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে থাকবে। ভারতকে দেওয়া মানে ভারত যারা ধরেন আপনার শিল্পী বলেন, সাহিত্যিক বলেন, কবি বলেন,
এমনকি রয়ের যারা এখানে কর্মকর্তা তাদেরকেও এই সরকার বান্ডিল বান্ডিল টাকা দিত। এই টাকা গেল কোথায়? তো এসব টাকা তাদেরকে পেলে বসে দিয়েছে, পোষার জন্য দিয়েছে। এবং দেখেন যে আমাদের মাল চট্টগ্রাম বন্দরে আমাদের জাহাজ আসলে বা আমরা খালাস করতে পারি না, ভারতের জাহাজ খালাস নাও পর্যন্ত তারা আমাদের কয় টাকা ট্যাক্স দেয়, ডিউটি দেয়। এই যে ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গায় যে এই দিক থেকে যে ট্রাক যাচ্ছে আমাদের কয় টাকা দেয় বলেন তো? রাস্তাঘাট ধ্বংস করে দিচ্ছে। এত সুবিধা কে দিবে? যে কারণে আজকে তাদের মনে হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে তার স্বার্থের হানি হবে। এই যে একটা তাদের ভিতরে যে একটা মানে মিথ্যা একটা যে জিনিস, যেটা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন যারা ক্ষমতায় আছে তারা ভারতের সাথে অবশ্যই পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক তারা বজায় রাখবে। এখন তো বর্তমান সরকার বলছেন এই সরকার জাতীয় সরকারের দিকে যেতে পারে। আমরা জামাতের আমিরকে বললাম যে 2-1 দিনের মধ্যে, বলতে শুনেছি যে 2-1 দিনের মধ্যে একটা সুখবর আসছে। কিরকম সুখবরের কথা উনি ইঙ্গিত? না, বাস্তবতাটা হলো কি যে বর্তমান যে সরকার, সেই সরকার তো নিজস্ব কোনো ফোর্স নেই। আমরা সমর্থন করেছি, সরকার ক্ষমতা আছে, আমাদের নেতাজন তারেক রহমান বলেছেন সরকারের অবহেলনার মধ্যে দিয়ে গণতন্ত্র একটা ভালো একটা জায়গায় যাবে বা বাংলাদেশের মানুষ গণতন্ত্র উপভোগ করতে পারবে। এই সরকার ব্যর্থ হলে গণতন্ত্র আবার অনেকদিন ধরে হারিয়ে যাবে। সেটা বিভিন্ন ভাবে হতে পারে, আবার দেশে একটা কূপ হতে পারে, সামরিক শাসন জারি হতে পারে। যেটি করুক না কেন, দক্ষিণ কোরিয়াতে হলো না, আবার প্রত্যাহার করে নিতে হয়েছে না। এখন এই বাংলাদেশের বাস্তবতা, ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশে এই সময় দখল করতে আসে, রাস্তায় রাস্তায় ওদের লাশ পড়ে থাকবে, ওই ট্যাঙ্ক টুঙ্ক কিচ্ছু মানবে না। মানুষ এত বিরোধী হয়ে গেছে ভারতের বিরোধী, তার কারণ যখন যখন এই যে প্রায় 2000 মতো শিশু বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শ্রমিক, কৃষক, ছাত্র এদেরকে হত্যা করলো, ভারতকে একবার বলেছে যে গণতন্ত্র বন্ধ করো? একবার বলেছে? বলেনি। অথচ ভারত অযথা অযথা এই যে বাংলাদেশের সাথে একটা মানে অসম যুদ্ধে তারা মনে করেছে যে অনেক বড়। আমি ভাই আমার আশরাফের সাথে আমি একমত পোষণ করে বলেছি যে আমি ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসবো না, একটা করে পেঁয়াজ খাবো ডেইলি, সমস্যা কি? 10 টাকা একটা করে ডিম খাবো এক সপ্তাহে, মশলা খাবো না। ভারতে না আনলে আমার কি হবে? কম খাবো, আমার ভারতের কাপড় পরবো না, ভারতে আমরা যাবো না চিকিৎসার জন্য, আমাদের কোনো আসে যায় না। কিন্তু ভারতের আসে যায়, ভারত অনেক বড় দেশ, 3rd হাইস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে যায়। হ্যাঁ, আমরা সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষরা এই যে মরুভূমিতে বিভিন্ন জায়গায় শ্রম দিয়ে যে টাকাটা উপার্জন করে, ভারত একাই তার চেয়ে বেশি টাকা আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার তারা এখান থেকে নিয়ে যায়, এবং তারা এখন ট্যাক্স দেয় না। তারা অবৈধভাবে আসে, টাকাটা তারা নিয়ে যাচ্ছে, ডলার তারা নিয়ে চলে যাচ্ছে। তা আমরাও তাদেরকে এই ব্যাপারে আমরাও এখন থেকে বলে যে ভারতে কোনো, আমরা তো আমাদের একটা লোকও ভারতে থাকে না, ভারত থেকে একটা ডলারও আমাদের আসে না, আর আমাদের বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা বের করে দেবো, আমরা তাদেরকে বের করে দেবো, আমাদের লস। বললাম না, ভারতের আজকে একটা সংবাদ বেরোচ্ছে, একটু আগে দেখলাম, ভারতের ব্যবসায়ীরা আধা পেটা খেয়ে থাকতেছে, তারা কান্নাকাটি করতেছে এই বর্তমানে এই সরকারের এই নীতির কারণে। তারা বাংলাদেশ থেকে কেউ যাচ্ছে না, যেতে পারতেছে না, ভিসা দিচ্ছে না। তো এই যে অবস্থা চলতে বেশি দিন থাকলে ভারতের অভ্যন্তরে তো মিছিল মিটিং শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অনেক শিল্পী তারা কিন্তু গান এই বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের ভারতের ওই নীতির কিন্তু তারা সমালোচনা করছে, এটা করাটা খুবই স্বাভাবিক। এই জন্য আমাদের জাতীয় ঐক্যটা প্রয়োজন হলে জাতীয় সরকার হবে, সমস্যা কি? আমরা কোনোভাবেই ভারতের কাছে দাসীরা মরলে মরে যাব, কিন্তু ভারতের দাসীরা বেঁচে থাকতে একদিনও চায় না। শকুনের মতো 100 বছর বেঁচে থাকতে চায় না, বীরের মতো একদিন বেঁচে থাকতে চায়। হ্যাঁ, ওনার ব্যক্তিগত বিষয়, শাড়ি পুড়িয়ে ওনার ব্যক্তিগত বিষয় না, না দলীয় সিদ্ধান্ত তো এখনো ওইভাবে তো দেয়নি। রিজভির ওয়াইফ অনেক শাড়ি আছে, 2-1টা পুড়িয়ে দিলে সমস্যাটা কি? রিজভি আহমেদ যখন আমরা চাদর ছুঁড়ে ফেলে দিল তখন তো শীত চলে গেছিল, তখন সমস্যাটা কি? যোগ করে বলছি আর কি। কথা হলো যে রিজভি আহমেদ যেমন তার বইয়ের শাড়ি পুড়িয়ে ফেলেছে বা চাদরটা ফেলেছে, ওটা পুরানো করেছে, এক একজন তো এক চিন্তাধারা চলে। আমরা এখন সবাই তো বলতে পারি যে আর ভারতে কোনো কাপড় আমরা পরবো না, যা আছে সেগুলো উঠিয়ে রাখবো। বাংলাদেশ থেকে যে খদ্দর পরবো দরকার হলে, দরকার হলে খদ্দর চাদর পরবো, তো ভারত এটা পরবো না। রিজভি আহমেদ একটা সেন্টিমেন্ট দেখিয়েছে, এখন সেই সেন্টিমেন্ট একটা দলের হোক তার নিজের হোক, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে, আজ হোক আর কাল হোক, টুডে আর টুমোরো আমাদের এটা করতেই হবে। কারণ ভারত যে বাড়াবাড়িটা করতেছে, এই বাড়াবাড়ি তো আমরা তো মেনে নিতে পারি না।
আমরা চিন্তা করতে পারেন আমাদেরকে কিভাবে অসম্মান করলো এই মমতা ব্যানার্জি না মমতা বন্দ্যোপাধ্যায়? কি করলো বলেন তো? মোদীকে আহ্বান জানাচ্ছে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠাতে। এসছে লজ্জার আর কিছু আছে? এই ভাষা কিভাবে প্রতিবাদ করতে বলেন তো? আমি একটু আগে নিউজ 24 ছিলাম, আমি ওখানে বলেছিলাম, পরে ব্যাখ্যা দিচ্ছে পরের বার এসে, যে ভারতকে আমরা লাথতে বের করবো, লাথতে ভারতের যত আছে এখানে তারা লাথতে বার করতো। পরবর্তী সময় আমি ব্যাখ্যা দিলাম যে আমার এই শব্দগত কারণে অনেকে আমাকে বলতে পারে জাহিবুল হাবিয়াতুল নেতা হয়ে এই কি শব্দ ব্যবহার করলো, এটা কি কোন শব্দ হলো, ভদ্রতা হলো? আমি ব্যাখ্যাতে বললাম আমার গলার উপর যখন পা দিবেন আমি আল্লাহ আল্লাহ করতে করতে একসময় অন্য কিছু বলে ফেলতে পারি, যেন সহ্য করতে পারবো না। ভারত আমার বুকের উপর পা দিয়েছে, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, আমার বাংলাদেশ পতাকা পুড়িয়ে দিয়েছে, আমার হাইকমিশন তছনছ করে দিয়েছে, তখন লাথি দেওয়া কেন? আর অন্য ভাষা যদি আমার মুখ দিয়ে বের হয় এটাকে ধরা যাবে না। আমার ক্ষোভ, আমার দুঃখ, আমার বেদনা, আমার ঘৃণা, ঘৃণা থেকে আমি এটা বলেছি। এখন এই শব্দগত নিয়ে, যেমন ওই যে আমি বলেছিলাম যে নৌকা ধানের শীষ 2 হিসাবের একই বিষ, এই স্লোগান যারা দিবে তাদের দিব্যাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবেন। এটা নিয়ে আল জাজিরা আমার বিরুদ্ধে নিউজ করেছে, অনেকে আমার বিরুদ্ধে বলেছিল। আমি কি বলেছিলাম? আমি আজকে বলি নাই, আমি বলেছিলাম 1998 সালে যখন অ্যানিকে গুলি করেছিল, টিয়ার শেল নিক্ষেপ করেছিল অ্যানির কপালে, এখন কিন্তু টিয়ার শেলের ইয়ে আছে, গর্ত আছে। তখন ব্যারিস্টার রফিক না মেজর রফিক তখন স্বরাষ্ট্রমন্ত্রী, সেক্টর কমান্ডার, বীরত্তম করেছিল তারা। আমি নাম ধরে বললাম। ব্যারিস্টার রফিক এই কথাটা আপনি আওয়ামী লীগের সামনে বললে আমি প্রতিবাদ করতাম না, জাতীয় প্রেসের সামনে বললে প্রতিবাদ করতাম করা। জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনি বলেছেন শহীদুদ্দিন চৌধুরী পুলিশকে গুলি করতে দিতে হয়েছিল। আমি বললাম ছাত্রলীগের প্রেসিডেন্ট আর ছাত্রলীগের প্রেসিডেন্টের গুলি করা লাগে না, ইশারা করলে 10টা বন্দুক বের হয়। তো এই যে আপনি মিথ্যাচার করেছেন, মিথ্যাচারের জন্য আপনার একমাত্র শাস্তি হওয়া উচিত যে আপনার দিব্যাটা কেড়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেওয়া। আওয়ামী লীগের ক্ষমতার একটা চরম শিখরে তখন। আমি কেবল তখন থেকে আমি বিএনপিতে জয়েন করেছি, তখন পত্রিকা, সব পত্রিকা হেডলাইন, পত্রিকা দেখে আমাকে অ্যারেস্ট করার কত কথা বললো, তার পরের পারে নাই। আমি ম্যাডাম খালেদা জিয়া পক্ষে কথা বলে, বিচারপতি আখতারুজ্জামান বিরুদ্ধে কথা বলে আমি কন্টেম্প অফ কোর্ট হলো, আমি জেল খেটে আসলাম। আসার পরে আমি বললাম যে আমি ম্যাডাম খালেদা জিয়ার এই আমি সমস্ত রায় পড়েছি। সলিমুল হক কামাল প্রাইম ব্যাংকের উনি চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, উনি জেলখানায় ছিলেন, একসাথে ওই কেসে উনি জেলখানায় ছিলেন, ওনার কাছে রায় পড়েছে, কোথাও বেগম খালেদার সিগনেচার নেই। এমনকি অ্যাকাউন্টটা যেটা করা হয়েছিল সোনালী ব্যাংকে, সেখানে আপনার ওই ফটোকপি একটা ফর্ম, তা ম্যাডাম খালেদা জিয়ার স্বাক্ষর না, ওটা ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকের স্বাক্ষর ছিল। আর মজার ব্যাপার হলো রাষ্ট্র টাকা দিলে তো সোনালী ব্যাংকে দেয় না, টাকাটা দেয় হলো বাংলাদেশ ব্যাংকে। রাষ্ট্রের টাকাটা ছিল না, শেষ করতে যান। তারপর আমি বললাম যে আর তখন তো বেগম খালেদা প্রাইম মিনিস্টার অর্গানাইজ ফান্ড তো হতে পারে না, কারণ রাষ্ট্রপতি ছাড়া তো সরকারের সমস্ত কিছু হবে রাষ্ট্রপতির নামে। উনি অনুদান দিতেই পারেন, নিতেও পারেন, কিন্তু প্রাইম মিনিস্টার নামে মাত্র, ওনার কোনো সেই সময় ওনার নামে অ্যাকাউন্টই হতে পারে না। তারা ভুল করেছিল, সেই ভুলের খেসারত বেগম খালেদা দিচ্ছেন। তাই আমি আজকে যেদিন জেলখান থেকে বের হলাম 21শে এপ্রিল, তারপরেই বললাম যে এখন থেকে আমি বলতে চাই, এরপরে যদি কেউ বলে যে বেগম খালেদা জিয়া টাকা হাত দিয়ে হয়েছেন, চোখ দিয়ে দেখেছেন, তাহলে আমার গর্দান দিয়ে দিলাম, যার ইচ্ছা করার দিয়ে কেটে নিয়ে যাক, অর্থাৎ ইলেকট্রিক করার দিয়ে কেটে নিয়ে যাক, আমার পরিবার বাধা দিবে না। তবে এখন থেকে যদি কেউ বলে যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, চুরি করে খেয়েছে, আমি তার জিব্বাটা কিন্তু কেটে দেবো। তো আমার সাথে আমার এমপি এর নাম বলতে চায় না, এখন সে জেলে আছে। আর আমারও, আমি বলেন তো, আপনি বললে দেখেন না যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, কি হয় আপনি দেখেন, ভয়ের কথা বললেন। আমি যতদিন গেছি টকশোতে, আমাদের একজন এমপি, একজন নেতা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করা নাই যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, আমি বলে দেখেন না, জিব্বা কেটে দেবো। আমি এই 5 তারিখের পর এটা বলি নাই। 5 তারিখের পর কেন বলেছি, শেষ করি। 5 তারিখের পর এই জন্য বলেছি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট একটা সরকার, গণহত্যাকারী একটা সরকার, তার সাথে যে বিএনপি লক্ষ লক্ষ মানুষ কারাগারে গেল, জেল মানে মামলা খেলো, আহত হলো, নিহত হলো, সেই দলের সাথে আপনি তুলনা করতেছেন নৌকা ধানের শীষ 2 হিসাবের একই বিষ। এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই জন্য আমি বলেছি জিব্বা কেটে দিয়ে মামলা হলে আমার নামে হবে। আমি কেন বলেছি এটা, বলছি এইটা মিলাতে যারা যাবে তারা একটা ষড়যন্ত্রকারী হিসেবে আমি বলবো। তাই বলবো যে আজকে জাতি ঐক্যবদ্ধ, ভারতের এই নোংরামুর বিরুদ্ধে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, 16 কোটি মানুষ কিন্তু কম না, এর ভেতরে কিছু ভারতের দালাল আছে, বাদভাগে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ। এখানে আমাদের সেনাবাহিনী দিয়ে পারবেন না,
আওয়ামী লীগকে ক্ষমতা পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। আর এই যে 57 জন সেনা কর্মকর্তা থেকে শুরু করে যত হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ড দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে। দেশ ধ্বংস করেছেন, লুট করেছেন, টাকা পাচার করেছেন, সব গণতন্ত্র হত্যা করেছেন, এইগুলি জবাব দিতে দিতে আওয়ামী লীগের জীবন শেষ হয়ে যাবে। অতএব ভারতে অবহেলা যেন না নামে, সেখান থেকে সরে আসুক। এখন ভারতে প্রতিবাদ শুরু হয়েছে, যার কারণে এখন আমরাও কড়াকড়ি অবস্থান নিয়েছি। ভারত কিন্তু এখন যারা এই যে আপনার হাইকমিশনে পতাকা পুড়িয়েছে বাংলাদেশের ভাঙচুরে, তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছে। এখন গ্রেপ্তার করতে ভারত বাধ্য হচ্ছে, কারণ আমরা ছোট দেশ হলো, আমাদের 18 কোটি 16 কোটি মানুষ, আমরা একই ভাষায় কথা বলি, একই খাদ্য খাই। অতএব আমাদেরকে কেউ দমিয়ে রাখার ক্ষমতা কারণ নেই। এরা স্পষ্ট বক্তব্য। তাই আমি মনে করি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ভালোভাবে চলবে, যে রাষ্ট্রে সবাই যার ভোট সে দিতে পারবে, মানুষ যাকে পছন্দ করবে তারা সরকার গঠন করবে। এটা আমার পরিষ্কার বক্তব্য। আপনাদেরকে ধন্যবাদ।